আসসালামু আলাইকুম। বাংলা প্রথম পত্রের কবিতা অংশে আজকে তোমাদেরকে সৃজনশীলের জন্য যতটুকু দেখাবো এইটুকু তুমি যদি খুব ভালো করে পড়তে পারো তোমার সৃজনশীল নিয়ে আর কোনো ধরনের কোনো দুশ্চিন্তা থাকবে না। সো সৃজনশীলে যদি সবচেয়ে ভালো নাম্বার তুলতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আমরা শুরু করছি আমাদের কবিতা অংশে যেই সৃজনশীল এক্স্যাক্টলি যে জায়গাগুলো থেকে আসবে। আজকের ভিডিওতে তোমাকে যা দেখাবো এক্স্যাক্ট ঠিক তাই থেকে আমাদের পরীক্ষার প্রশ্নে তোমরা দেখবা যে সৃজনশীল এসেছে। সো আমরা শুরু করে দিচ্ছি। প্রথমেই আমরা যেই কবিতাটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঋতুবর্ণন কবিতা। এখানে একটু টাইপিং ভুল আছে, এটা হবে ঋতুবর্ণন। সেই যে ঋতুবর্ণন যে কবিতাটা আছে, এই ঋতুবর্ণন কবিতাটা জাস্ট একটা জিনিস, তুমি একটা অংশ এই কবিতা থেকে তুমি খুব ভালো করে পড়বা। অ্যান্ড সেই অংশটা হচ্ছে যে এখানে যে ঋতুর যেই সবগুলো ঋতুর যেই রূপ বৈচিত্র্য, এই জিনিসটা খুব ভালো করে পড়বা। যে ঋতুবর্ণন কবিতায় প্রকাশিত সব ঋতুর রূপ বৈচিত্র্য ব্যাপারটা ভালো করে পড়বা। এখন এখানে বসন্ত আছে, হ্যাঁ গ্রীষ্ম আছে, যে কোনো অংশ থেকেই তোমার সিকিউ আসতে পারে, অথবা ডিরেক্ট এই জায়গা থেকে প্রশ্ন আসবে যে ঋতুবর্ণন কবিতার যে আমাদের ঋতুগুলোর বর্ণনা, অর্থাৎ কোন ঋতুতে কী হয়, কোন ঋতুর বৈশিষ্ট্য কী, সেই অংশটা পড়লে এখানে তুমি সৃজনশীল কমন পাবা। এরপর বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতা। সো বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাতে তোমাকে যে জায়গাটা পড়তে হবে সেটা হচ্ছে সাজত্যবোধ, এরপর হচ্ছে দেশপ্রেম। এই দুইটা অংশ ভালো করে পড়তে হবে। আমরা দেখি এখানে মেঘনাদের মধ্যে যে দেশপ্রেম প্রকাশিত হয়েছে এবং নিজের আমরা দেখতে পাই বিভীষণ নিজের গোষ্ঠীকে, নিজের স্বজাতিকে সে আসলে ত্যাগ করে সে রাম লক্ষ্মণের দলে সে চলে গিয়েছে। তো এই অংশটা থেকে আমাদের সিকিউ আসতে পারে। এরপর হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বিভীষণের চরিত্রের প্রকাশিত বিশ্বাসঘাতকতা। আমরা যদি দেখি যে এই কবিতায় বিভীষণ একটা বিশ্বাসঘাতক ক্যারেক্টার। সে যেখানে তার ভাতিজা অর্থাৎ মেঘনাদের পক্ষ নেওয়ার কথা ছিল, রাবণের পক্ষ নেওয়ার কথা ছিল, সে তখন তার নিজ পক্ষকে সে ত্যাগ করে সে বলেছে সে রামের পায়ের নিচে সে আশ্রয় নিয়েছে। সো তার যে বিশ্বাসঘাতকতা, এই জায়গাটা থেকে আমাদের সিকিউতে প্রশ্ন আসবে। অ্যান্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কবিতার সিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেঘনাদ চারিত্রিক বৈশিষ্ট্য। অর্থাৎ এই মেঘনাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ সে নিজের যে গোষ্ঠী, সেই গোষ্ঠীকে সে আসলে কখনোই ত্যাগ করে নাই এবং সে নিজের হয়ে নিজের পক্ষকে অবলম্বন করে সে আসলে লক্ষণের সাথে সে যুদ্ধ করতে চেয়েছে এবং তার বীরত্বের ব্যাপারটা এখানে প্রকাশিত হয়েছে। আমরা দেখি লক্ষণ যখন তাকে আক্রমণ করতে আসছে তখন সে নিকুম্বিলা জগাকারে নিরস্ত্রভাবে সে পূজা করতেছিল। তো ঠিক সেই মুহূর্তে আসলে সে বলেছিল যে আমাকে ছেড়ে দাও, ছাড়োদার, যাবো অস্ত্রাগারে। সে অস্ত্রাগারে যাবে এবং রাম লক্ষণের সাথে যে সে যুদ্ধ করবে। তো তার বীরত্বের ব্যাপারটা এখানে ফুটে উঠেছে। দেন হচ্ছে আমরা দেখতে পাই যে তার স্বজাতির প্রতি যে ভালোবাসা সেটা এখানে ফুটে উঠেছে এবং একইভাবে বিভীষণের মতো বিশ্বাসঘাতক ক্যারেক্টারের ঠিক বিপরীত চরিত্র আমরা এই কবিতায় আমরা মেঘনাথের মধ্যে দেখতে পাই। সো এই অংশগুলো ভালো করে পড়লে আমাদের সিকিউ কমন আসবে, একদম 100% এর বাইরে থেকে সিকিউ আসবে না। এরপরে সোনার তরী কবিতা। সোনার তরী কবিতাতে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে মানুষের সৃষ্টিকর্মের দিকটি। অর্থাৎ আমরা দেখি যে এখানে কবি তার সৃষ্টি নিয়ে, আমরা এটা একটা রূপক কবিতা যেখানে কৃষক স্বয়ং মাঝি, সো কৃষক হচ্ছে স্বয়ং নিজে কবি। তো এইভাবে এই দিকটি এখানে তুলে ধরতে হবে। এরপর এই কবিতার মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মৃত্যু ভাবনার ব্যাপারটা উঠে এসেছে। মানুষ তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকে, তার সৃষ্টির মধ্য দিয়েই সে বেঁচে থাকে। মানুষ মরে যায় কিন্তু তার সৃষ্টির মধ্য দিয়ে সে আজীবন মানুষের কাছে অমর হয়ে থাকে। সো সেই মৃত্যু চেতনার দিকটি এখানে প্রকাশিত হয়েছে। এরপর আমরা দেখতে পাই যে সৃষ্টিকর্ম চিরকাল টিকে থাকার যে বিষয়, অর্থাৎ যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি যে সৃষ্টিকর্মের মধ্য দিয়ে মানুষ মারা গেলে আসলে মানুষকে তার সৃষ্টির মধ্য দিয়ে মনে রাখে। পৃথিবীতে যত মানুষ মহামনুষ্যী যারা মারা গিয়েছেন তাদেরকে আমরা কিভাবে মনে রাখি, কেন তারা আমাদের কাছে স্মরণীয়? তাদের কর্মের মধ্য দিয়ে। তো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এরকম চিন্তা করেছেন যে আমি যদি পৃথিবী থেকে হারিয়ে যাই তাহলে আমার এত সাহিত্যকর্ম, এত উপন্যাস, এত ছোট গল্প, এত নাটক, এগুলো কি মানুষের কাছ থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে কিনা, সেই প্রসঙ্গটা এখানে আমাদেরকে লিখতে হবে। এরপর বিদ্রোহী কবিতাতে দুইটা দিক পড়বা। একটা হচ্ছে কবির যে বিদ্রোহী চেতনা আমরা দেখতে পাই। হ্যাঁ, নজরুলকে বলা হয় বিদ্রোহী কবি। তো সেই বিদ্রোহী কবি তিনি আসলে কতটা বিদ্রোহী, তার দ্রোহটা আসলে প্রকাশ পেয়েছে এই কবিতার মধ্য দিয়ে। এবং এরপর যেটা পড়তে হবে, তার মধ্যে শুধু দ্রোহ প্রকাশ পেয়েছে সেটা না, তার শুধু বিদ্রোহী মনোভাব এই কবিতাতে শুধু সেটাই ফুটে ওঠে নাই, বরং এই বিদ্রোহী মনোভাবের গহীনে আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মানবপ্রেম। এই কবিতাটাতে তার বিদ্রোহ প্রকাশ পেয়েছে, কিন্তু কেন তার এত দ্রোহ, কেন তিনি এত বড় বিদ্রোহী হয়ে উঠেছেন, সেটা কিন্তু মানবতার জন্য, নিপীড়িত জনতার জন্য। অর্থাৎ মানুষ স্বাধীন হবে, মানুষ মুক্ত হবে,
হ্যাঁ, আমরা তখন ব্রিটিশদের অধীনে ছিলাম এবং ব্রিটিশরা আমাদের উপর নানা অন্যায় অবিচার চাপিয়ে দিত, আমরা সেটাকে মুখ বুজে সহ্য করে নিতাম। তো সেই জায়গাতে তিনি আসলে মানবপ্রেম যে অংশটা ফুটে উঠেছে, হ্যাঁ, তিনি তাদের পিছনে এই ব্রিটিশদের জন্য তিনি তার বিদ্রোহ প্রকাশ করেছেন একমাত্র নিপীড়িত জনতার জন্য। তো এই দুইটা প্রসঙ্গ আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো সোনার তরী কবিতা আর বিদ্রোহী কবিতা তোমাদের পরীক্ষার জন্য 26 ব্যাচ তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটো কবিতা, লাইন বাই লাইন কবিতাগুলো পড়বা। সুচেতনা কবিতাতে আমরা যেটা পড়বো, এখানেও দুইটা অংশ পড়বো। সুচেতনা কবিতাতে আমরা পড়বো যে বিরাজমান সংকটের প্রেক্ষাপটে কবির আক্ষেপ ও বিপরীতে কবির উপলব্ধি, অর্থাৎ আমাদের যেই পৃথিবীতে আমাদের যে সংকট, সুচেতনা মানে কি শুভচেতনা, সো এই শুভচেতনা উদয় হবে এরকম একটা চিন্তাধারা নিয়ে আসলে কবি কবিতাটা লিখেছেন। এরপর আমরা দেখতে পাই কবি একটা শান্তিপূর্ণ এবং একটা মানবিক সমাজ গঠন করতে চেয়েছেন, এবং এটা কাদেরকে দিয়ে হবে, এটা প্রগতিশীল মানুষদেরকে দিয়ে হবে। সো সেই প্রগতিশীল মানুষের ভূমিকা এবং কবির যে আশাবাদ, কবি আসলে কেমন পৃথিবী দেখতে চান, সেই আশাবাদটা আমাদের সৃজনশীলে আসবে। ওকে, এরপর আমরা দেখি প্রতিদান কবিতাতে তিনটা জিনিস পড়তে হবে। নাম্বার 1, আমাদেরকে জানতে হবে যে পরার্থে আমাদেরকে আত্মনিবেদন, অর্থাৎ অন্যের জন্য নিজেকে নিয়োগ করে দেওয়া, বিলীন করে দেওয়া, সে অংশটা এখানে পড়তে। আমরা দেখি এই কবিতাতে কবি আসলে অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চেয়েছেন, তাকে যে কষ্ট দিয়েছে তাকেও সে ক্ষমা করে দেন, তাকেও সে ভালোবাসা দিতে চান। এরপর কবি আসলে কেমন পৃথিবী চান, কবির প্রত্যাশা কি, কবি একটা ভালোবাসাময় একটা পৃথিবী চান, তাই না, যেখানে কি থাকবে না, কোনো সবার মধ্যে ভালোবাসা থাকবে, এবং কবি ভালোবাসা দিয়ে এই পৃথিবীটাকে কি করতে চান, পৃথিবীর সমস্ত ধ্বংসাত্মক কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে আনতে চান, এবং পৃথিবী দিতে হবে ভালোবাসাময়। ওকে, এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কবির ক্ষমাশীলতার। আমরা দেখি যে কবি যে কবিকে কষ্ট দেয়, যে কবিকে কাটা দেয়, কবিতাকে ক্ষমা করে দেন, কবিতাকে ফুল দেন, হ্যাঁ, কবিকে যে পথের বিভাগী করেছে কবি তাকেও ভালোবাসা দেন। তো আমরা কি করি, যে কেউ আমাদেরকে কষ্ট দিলে আমরা বিনিময় তাকে আরো বেশি কষ্ট দিই, কিন্তু কবি সেটা না করে কবি ভালোবাসা বিলাতে চান। সো কবির যে ক্ষমাশীলতার যে সুন্দর যেই নিদর্শন ফুটে উঠেছে, এটা প্রতিদান কবিতার আমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আরো দুটো গুরুত্বপূর্ণ কবিতা, একটা হচ্ছে তাহারই পরমাণু কবিতা, আর একটা হচ্ছে 18 বছর বয়স কবিতা। তো তাহারই পরমাণু কবিতাতে আমরা দেখি যে কবির প্রিয় মানুষ হারানোর যে বেদনা, এই কবিতার অন্তরালে আসলে রয়েছে কবির স্বামী মারা গিয়েছেন এবং কবি তার স্বামীকে মিস করতেছেন, সেই জায়গাটা থেকেই কবি আসলে এই কবিতাটা লিখেছেন। সো প্রিয় মানুষ হারানোর যে বেদনা, সেই বেদনাটা আমাদের এই কবিতাতে প্রকাশিত হয়েছে। এই অংশটা সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে উদ্দীপকগুলো দিবে, উদ্দীপকে এই অংশটার সাথে মিল রেখে আমাদের উদ্দীপক দেবে। একই সাথে এই কবিতাতে দেখানো হয়েছে যে প্রকৃতির সঙ্গে আমাদের মানব মনের সম্পর্ক, যখন প্রকৃতির আমরা জানি যে প্রকৃতি চেঞ্জ হয়, প্রকৃতি পরিবর্তন হয়, প্রত্যেকটা ঋতুতে এক একটা আমেজ আছে। তো এখানে বসন্ত ঋতুর কথা আসছে, বসন্ত ঋতুতে কি হয়, নতুন ফুল হয়, সবাই ফুল দিয়ে সাজে, কিন্তু কবির মনে তখন আর সেই প্রকৃতির যে ফুল দিয়ে সাজা এবং বসন্তকে বরণ করে নেওয়া, কবি সেটা পারতেছে না। প্রকৃতির সাথে মানব মনের যে সম্পর্ক, সেই সম্পর্ক এই সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার বলছি, যদি তাহারাই পরমনে থেকে যদি সৃজনশীল আসে, এই দুইটা অংশের সাথে উদ্দীপক মিল রেখে তারপর সৃজনশীল করবে। এরপর হচ্ছে 18 বছর বয়স কবিতা, খুবই সহজ কবিতা। এটা দুইটা দিক, একটা হচ্ছে আমাদের তারণ্যের ইতিবাচক দিকগুলো, অর্থাৎ এই 18 বছর বয়সী তাদের যেই ইতিবাচক মানে পজিটিভ, যে তাদের মধ্যে যে পজিটিভ বৈশিষ্ট্যগুলো থাকে সেটা। দ্বিতীয়ত যেটা, সেটা খুবই সহজ, তাদের যে ঝুঁকি থাকে, অর্থাৎ যে নেতিবাচক বৈশিষ্ট্য বা এই এইজের ছেলে মেয়েদের মধ্যে কি কি ঝুঁকি থাকতে পারে, কি কি কারণে তারা আসলে তাদের লাইন থেকে তারা ডিটাচ হয়ে যেতে পারে, কি কি কারণে তারা তাদের এক্সাক্ট গন্তব্য থেকে তারা হারিয়ে যেতে পারে, তাদের ডেস্টিনেশন থেকে তারা আউট হয়ে যেতে পারে, সেগুলো এখানে আমাদেরকে তুলে ধরতে হবে। এরপরে দেখি পদ্মা কবিতা। আমরা জানি যে এটা পদ্মা কবিতা নিয়ে লেখা, পদ্মা নদী নিয়ে লেখা হয়েছে। তো পদ্মা নদীর যে ভয়ঙ্কর যে ধ্বংসাত্মক যে রূপ, সেই ধ্বংসাত্মক রূপটা আমাদেরকে ব্যাখ্যা করতে হতে পারে। তো একই দিকে এখানেও দুটো পজিটিভ নেগেটিভ দিক আছে। একটা হচ্ছে এই নেগেটিভ সাইডটা হচ্ছে এই কবিতার ধ্বংসাত্মক রূপ, পজিটিভ সাইডটা হচ্ছে এই নদীর ধ্বংসাত্মক রূপ, পদ্মা নদীর। আর পজিটিভ সাইডটা হচ্ছে এই যে কবিতা, এই যে নদী পদ্মা নদী, এই নদীতে অনেক সংগ্রামী মানুষজন তাদের জীবিকা নির্বাহ করে। আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে শস্য উৎপাদনে পদ্মাবতীর তীরবর্তী সংগ্রামী মানুষের কর্ম নিপুণতা, অর্থাৎ এই নদীকে কেন্দ্র করে যারা সংগ্রামী মানুষ রয়েছে তারা তাদের জীবন পরিচালনা করে, সেই অংশটা আমাদেরকে জানতে হবে। সর্বশেষ প্রত্যাবর্তনের লজ্জা, এই কবিতাতে পড়তে হবে যে লেখক যে কবি যে প্রত্যাবর্তন করেছেন, তিনি যে আবার যে ট্রেন ফেল করে তিনি যে ফিরে এসেছেন সেই দিকটা। এরপর হচ্ছে শহরমুখিতার দিকটা। এখানে বেসিক্যালি যেটা পড়তে হবে সেটা হচ্ছে গ্রামীণ পরিবেশের আবার ফিরে আসার যে আনন্দ, ট্রেন মিস করছে তারপরেও তিনি যে গ্রামে ফিরে আসতেছে তার যে আনন্দ এবং গ্রামের যে প্রকৃতির বর্ণনা দিয়েছেন, এই অংশটা এটার জন্য গুরুত্বপূর্ণ।
এবং পড়তে হবে কবির শহরমুখিতার দিকটা, অর্থাৎ শহরে যেতে চাচ্ছেন এবং শহর এবং গ্রামীণ জীবনের এখানে একটা তারতম্য, এই অংশটা থেকে সৃজনশীল আসতে পারে। ওকে, সো আশা করি আমরা যদি এই জায়গাগুলো ভালো করে পড়ি তাহলে মোটামুটি আমাদের জন্য কভার হয়ে যাবে সিকিউ। এরপর হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণিত ভাষার জন্য মানুষের জীবনের উৎসর্গের দিকটা। আমরা এই কবিতাতে দেখতে পাই যে পৃথিবীতে একমাত্র জাতি যারা ভাষার জন্য নিজের জীবন দিয়েছে। আমরা যে ভাষার জন্য যে জীবন দিয়েছি, আমাদের যে ত্যাগ, আমাদের যে তিতিক্ষা এবং ভাষাকে আমরা নিজের করে নেওয়ার জন্য আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামটা ফেব্রুয়ারি 1969 কবিতাতে উঠে এসেছে। সো আমাদের জীবন উৎসর্গের, ভাষার জন্য আমাদের জীবন উৎসর্গের ব্যাপারটা এখানে আমাদেরকে জানতে হবে। এরপর আমাদেরকে জানতে হবে যে অন্যায়ের বিরুদ্ধে বাঙালির যে প্রতিবাদ, যারা অন্যায় করেছে যোগ 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 যোগ, আমরা তাদের বিরুদ্ধে কি করেছি, আমরা প্রতিবাদ করেছি, আমরা জীবন দিয়েছি। 1969 গণ অভ্যুত্থান, 1952 ভাষা আন্দোলন। সো এই দুইটা জিনিসকে আসলে এই কবিতাতে আসলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দুইটা জিনিস ভালো করে পড়বা। সর্বশেষ আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতাতে পড়তে হবে যে আমাদের পূর্বপুরুষ যারা রয়েছে তারা অত্যাচারের শিকার হয়েছেন, এবং তখন যে সামন্ত যুগের যে জমিদার শ্রেণী আমাদের পূর্বপুরুষদের উপর যে অত্যাচার করেছেন সেগুলোর একটা চিত্র আমাদেরকে তুলে ধরতে হবে। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই কবিতায় বর্ণিত আমাদের পূর্বপুরুষদের যে গৌরব উজ্জ্বল ঐতিহ্য, আমাদের যে ঐতিহ্য, গৌরব উজ্জ্বল একটা ঐতিহ্য চেতনা। কবি এই কবিতায় বারবার তার পূর্বপুরুষের কথা বলেছেন। তো আমরা কি আমাদের পূর্বপুরুষের মতো হতে পারবো কিনা তিনি পরিশেষে সেই আহ্বানটাও ব্যক্ত করেছেন। তো এই অংশটা আমাদেরকে পড়তে হবে। এই জায়গাগুলো যদি পড়তে পারো, কবিতাটা একটু ভালো করে পড়ে সিকিউর জন্য এই অংশগুলো যদি একটু গুছিয়ে যদি লিখতে পারো, টু বি অনেস্ট সিকিউতে সবচেয়ে বেশি নাম্বার পাবা। এবং যা যা দেখাইছি তুমি পরীক্ষার হলে গেলেই তুমি বুঝতে পারবা যে আমি যা দেখাইছি তা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতেছে, বাইরে থেকে সৃজনশীল আসার কোনো সুযোগ নাই। ব্যতিক্রম হইতে পারে, এটা উপরওয়ালা জানে, বাট যদি ব্যতিক্রম না হয় তো এর ভেতর থেকে ইনশাল্লাহ আসবে। ওকে, সো তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ, তোমাদের জন্য আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোর্স, সেটা হচ্ছে তোমাদের যাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিট বিভাগ পরিবর্তন সহ অন্যান্য সকল ইউনিভার্সিটির খ প্লাস বিভাগ পরিবর্তন, তোমাদের জন্য রয়েছে আমাদের এই কোর্স। সো এই কোর্সে তোমাদের বাংলার জন্য থাকবে আমি তোমাদের তানভীর ভাইয়া, এবং ইংরেজির জন্য থাকবে তোমাদের মানিক ভাইয়া, এবং জিকের জন্য থাকবে ফারিয়া আপু। সো গত বছর আমরা প্রায় 10,000-এর মতো শিক্ষার্থী আমাদের এই কোর্সে যুক্ত হয়েছে। সো এখন একটা বিশাল ডিসকাউন্ট চলতেছে। তুমি যদি চাও তাহলে এইচএসসি পরীক্ষার ঠিক আগেই তুমি এই কোর্সে যুক্ত হয়ে আমাদের সঙ্গে এখনই যুক্ত হয়ে যেতে পারবা। এবং শুধু তাই না, এই কোর্সে এনরোল করার পরে তোমাকে আমরা তোমার বাসায় আমাদের যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলো আমরা তোমাদেরকে পাঠাই দিব, এবং সেগুলো খুবই এক্সপেন্সিভ, যেগুলো তুমি বাজার থেকে কিনতে পারবা না, এবং কোর্সে এনরোল না করলে তুমি এগুলো পাবাও না। তো তোমার প্র্যাকটিস করার জন্য সব কিছু আমরা পাঠিয়ে দিব, এবং আমরা কোশ্চেন ব্যাংকগুলো পাঠিয়ে দিব। এখন তোমরা যারা এই কোর্সে এনরোল করতে চাও, যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমাদের প্রথম কমেন্ট সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে আমরা কোর্সের লিঙ্ক দিয়ে দিব, অথবা ফেসবুক থেকে যদি এই ভিডিওটি দেখো সেখানেও আমরা প্রথম কমেন্টে আমাদের কোর্সের লিঙ্ক দিয়ে দিব। সো এখনই এনরোল করে যুক্ত হয়ে যাও আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 5.0 কোর্সে। আবার বলছি, যদি অনলাইনে ঢাকা ইউনিভার্সিটি খ প্লাস বিভাগ পরিবর্তনের জন্য প্রিপারেশন নিতে চাও, এই কোর্সটি আনভিটেবল। সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী এই কোর্স করে। সো বুঝতেই পারতেছো এই কোর্সের মধ্যে একটা অরা আছে। সো এই অরাতে যুক্ত হতে আমাদের এই কোর্সে তোমাদের সবাইকে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।